হে ভগবান, আমি কি করব? যতই পরিশ্রম করি তবুও আমার কাছে টাকা থাকে না। কবে যে আমি এই দারিদ্র্য থেকে মুক্তি পাব? সূর্য সামনে জঙ্গলের দিকে এগোতে থাকে। হঠাৎ সে একটি পুকুরের ধারে এসে থামে। খুব জোরে পিপাসা লেগেছে, আগে একটু পানি খেয়ে নি। সূর্য পুকুরের ধারে বসে পানি পান করতে থাকে। দূরে দাঁড়িয়ে থাকা রাজকুমারী সৌম্যা এই দৃশ্য দেখে তাকে লক্ষ্য করতে থাকে। সূর্যকে দেখেই সে মুগ্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। আহা, এত সুন্দর যুবক তো আমি জীবনে কখনো দেখিনি। যদি সে আমার হয়ে যায় তবে আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। চলো তার সঙ্গে দিয়ে বিয়ের কথা বলি। রাজকুমারী সৌম্যা পুকুরের ধারে এসে দাঁড়ায়। সূর্য অবাক হয়ে বলে, রাজকুমারী, আপনি এখানে? হ্যাঁ, আমি রাজকুমারী, আর তোমাকে দেখেই আমার প্রথম দর্শনেই প্রেম হয়ে গেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? আপনি একজন রাজকুমারী আর আমি একজন সাধারণ কাঠুরে। আমাদের মধ্যে কোনো মিল নেই। আমি আপনাকে কখনোই বিয়ে করতে পারবো না। তুমি কি বলছো? আমি রাজকুমারী আর আমার আদেশ অমান্য করা তোমার জন্য মৃত্যুর সমান। তাই চুপচাপ আমাকে বিয়ে করে নাও। না রাজকুমারী, আপনি যাই করুন না কেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি খুব গরিব। আর একজন রাজকুমারীকে বিয়ে করার মানে হলো সারা জীবন তার দাসত্ব করা। আহা, আসলে তো আমিই গরিব। কিন্তু আমারও আত্মসম্মান আছে, তাই এমনটা কখনোই হবে না। আমার গুরুমা আমাকে কিছু মন্ত্র শিখিয়েছেন। দাঁড়াও, এখনই তোমাকে দেখাচ্ছি। তারপর রাজকুমারী সৌম্যা মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর সূর্যের শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হলো। সূর্য কষ্টে চিৎকার করে বলল, রাজকুমারী, তুমি কি করলে? আমার সারা শরীরে জ্বালা করছে কেন? শরীরটা এমন ভেঙে যাচ্ছে কেন? থামো, কারণ তুমি আর মানুষ থাকবে না। তুমি এখন একটি চিলে পরিণত হতে যাচ্ছ। আমি গুরু মায়ের কাছ খেতে এই মন্ত্র শিখেছি। যে কেউ আমার আদেশ অমান্য করবে তাকে আমি এই শাস্তিই দেব। আর এখন তুমি এক চিল হয়ে যাবে। না, ভগবানের দোহাই, এমনটা করো না রাজকুমারী। আমি যদি চিল হয়ে যাই তাহলে আমার পরিবারের দেখাশোনা করবে কে? আমার বুড়ো মা আছে, তার কিছু হয়ে যাবে না তো? দয়া করে এমনটা করো না। ঠিক তখনই আবার তীব্র আলো ঝলসে উঠল, আর সূর্য একটি চিলে রূপান্তরিত হয়ে গেল। চিল হয়ে সে কাঁদতে লাগল। তুমি কি করলে রাজকুমারী? আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দাও। আমাকে আবার মানুষ বানিয়ে দাও। চিল রাজকুমারীর ওপর আক্রমণ করতে চেষ্টা করল, কিন্তু রাজকুমারী জোরে একটি লাথি মারতেই চিলটি আহত হয়ে মাটিতে পড়ে গেল। এখন তুমি এখানেই পড়ে থাকবে, উড়তেও পারবে না। আর দেখো, কিছুক্ষণের মধ্যেই বনের হিংস্র জন্তুরা এসে তোমাকে খেয়ে ফেলবে। তখন বুঝবে একজন রাজকুমারীর অহংকারে আঘাত করার মূল্য কি। আর যদি তুমি কারো কাছে সাহায্য চাইতে চেষ্টা করো, তাহলে সঙ্গে সঙ্গেই তোমার মৃত্যু হবে। তুমি কাউকে সাহায্য চাইতে পারবে না, আর কাউকে তোমার সত্যিটাও বলতে পারবে না। রাজকুমারী সৌম্যা সেখান থেকে চলে যায়, আর সূর্য চিলের রূপে সেখানেই বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হে ভগবান, এখন আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। এই রূপে আমি কোনোদিনই বাড়ি যেতে পারবো না, আর কাউকেও কিছু বলতে পারবো না। হে ওপরবালা, এ কেমন ভাগ্য দিলে তুমি আমাকে? এমন সময় জ্যোতি কাপড় নিয়ে পুকুরের ধারে কাপড় ধুতে আসে। হঠাৎ তার চোখ পড়ে আহত চিলটির ওপর। আরে, এখানে তো একটা আহত চিল পড়ে আছে। মনে হয় কোথাও ধাক্কা খেয়েছে। এখন আমি কি করব? একে সঙ্গে করে নিয়ে যাব, না এখানেই রেখে দেব? না, আমি একে নিয়ে যাব না। আমার পিসি তো আগেই বাড়িতে বসে আছে। যদি একে নিয়ে যাই, কে জানে সে আমার সঙ্গে কি করবে। বাবার কাছে নালিশ করে আমায় মারও খাওয়াতে পারে। জ্যোতি কাপড় ধুতে শুরু করে। কাপড় ধুয়ে চলে যাওয়ার সময় হঠাৎ চিলটি তার সামনে এসে দাঁড়ায়। আরে, তুমি আমার পথ আটকাচ্ছ কেন? যাও, সরে যাও এখান থেকে। কিন্তু চিলটি সেখান থেকে নড়ে না। জ্যোতি দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমিও কি আমার কাছে সাহায্য চাইছো? আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? তোমাকে বাড়ি নিয়ে গেলে কে জানে আমার পিসি কি করবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব।
যা হবে দেখা যাবে। তোমাকে এভাবে মরতে ফেলে রাখতে পারবো না। জ্যোতি চিলটিকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে আসে। বাড়িতে ঢুকতেই তার পিসি রেগে বলে, এটা কি? তুমি কাপড় ধুতে গিয়েছিলে না চিল নিয়ে আসতে? একে এখানে কেন এনেছো? পিসি, আমি পুকুরের ধারে কাপড় ধুচ্ছিলাম, তখন ওকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। আমি ওকে এভাবে মরতে দেখতে পারিনি, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। আমি তোকে আগেই বলেছিলাম আমাদের বাড়িতে কোনো পোষা প্রাণী থাকবে না, আর এটা তো এমন একটা জিনিস যাকে আমি একদম সহ্য করতে পারি না। একে এখনই তুলে বাইরে ফেলে দে। না পিসি, যাই হোক না কেন আমি একে ফেক দিতে পারবো না। যাই হোক, এটা আমারও বাড়ি, আমি চাইলে একে রাখতে পারি। ফেলে দাও এখনই। তোমার এত সাহস হয়েছে যে আমাকে হুমকি দিচ্ছ? এটা তোমার বাড়ি, এটা আমার ভাইয়েরও বাড়ি, আর এখানে যা হবে তাই হবে যা আমি চাই। জ্যোতি কিছু না বলে চিলটিকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। ঠিক তখনই বাইরে থেকে রঘু আসতে দেখা যায়। সুমিত্রা সঙ্গে সঙ্গে মাটিতে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। কি হয়েছে সুমিত্রা, তুমি এত কাঁদছো কেন? ভাইয়া, আমি তো আগেই বলেছিলাম আমি এখান থেকে চলে যাব, কিন্তু আপনি জোর করে আমাকে এখানে রেখেছেন। জ্যোতি সব সময় আমাকে তানা মারে, বলে এটা তার বাড়ি, আর আমি এখানে বোঝা, বিনা পয়সায় খাই। তার এত সাহস যে আমার বোনের বিরুদ্ধে একটা কথাও বলে? আমি ওর চামড়া ছাড়িয়ে নেব। না ভাইয়া না, সে তো এখনো বাচ্চা। আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, আমার সন্তানরাও আমাকে ছেড়ে দিয়েছে। আমি তো আপনার বাড়িতে বোঝা হয়েই আছি। সে তো সত্যিই বলেছে, তাই না? না, তুমি আমার বোন, আর বোন কখনো ভাইয়ের কাছে বোঝা হয় না। আমি এখনই তাকে শিক্ষা দিচ্ছি। রঘু রাগে ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে যায়। জ্যোতি, কোথায় তুমি? তাড়াতাড়ি সামনে আসো। জ্যোতি ভয়ে ভয়ে সামনে আসে। কি হয়েছে বাবা? তোমার সাহস কি করে হলো আমার বোনের বিরুদ্ধে একটা কথাও বলার? সে আমার বোন, সে এই বাড়ির বোঝা নয়। না বাবা, আমি এমন কোনো কথা বলিনি। তাহলে কি আমার বোন মিথ্যে বলছে? যদি তার বিরুদ্ধে একটা কথাও বলো, দেখো আমি তোমার কি অবস্থা করি। এই বলে রঘু জোরে একটা চড় জ্যোতির গালে মেরে সেখান থেকে চলে যায়। জ্যোতি মাটিতে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। সুমিত্রা পাশ দিয়ে যেতে যেতে ঠান্ডা গলায় বলে, আগামীতে আমার সাথে লাগতে যেও না। এই কথা বলে সে চলে যায়। জ্যোতি কান্নার মধ্যে চিলটির দিকে তাকিয়ে বলে, তুমি দুঃখ করো না বন্ধু, আমি জানি তুমি ভেতরে ভেতরে কাঁদছো, কারণ আমি সত্যি কিছুই করিনি, তবুও বাবা আমাকেই মারলেন কেন? সবসময় এমনটাই হয়, আমি কিছুই করি না, কিন্তু পিসি সব সময় বাবার কাছে লাগিয়ে আমাকে মার খাওয়ায়। এখন তো এসব সহ্য করাই অভ্যেস হয়ে গেছে। এভাবেই কয়েকদিন কেটে যায়। সুমিত্রা সামান্য কারণেই জ্যোতিকে মারধর করতে থাকে। সব কিছু দেখে সূর্য সব সময় ভেতরে ভেতরে কষ্ট পায়। একদিন গভীর রাতে সুমিত্রা উঠে বসে। চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর একটি ঝুপড়িতে যায়। ভেতর থেকে একটি লোক বলে, কি হয়েছে সুমিত্রা তাই, আপনি এখানে? দেখো রবি, আমি তোমার অনেকবার সাহায্য করেছি। গ্রামবাসীরা তো তোমাকে চোর মনে করে, সুযোগ পেলেই মারধর করে, কিন্তু আজ আমার তোমার কাছে খুব দরকারি একটা কাজ আছে। কেন নয়, আপনি অনেকবার আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনার জন্য আমি সব করতে পারি। বলুন, কি করতে হবে? আমার এক ভাতিজি আছে, আমার ভাইয়ের মেয়ে। যেভাবেই হোক তাকে বদনাম করে দাও, যাতে আমার ভাই নিজেই তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর তার জমি জমা সব আমার হয়ে যাবে, সেখান থেকে তোমাকেও তোমার ভাগ দেব। ঠিক আছে, চলুন। তারপর সুমিত্রা রবিকে নিয়ে চুপি চুপি জ্যোতির ঘরের দিকে যায়। চিল রূপে থাকা সূর্য সব দেখে ফেলে। ওরা ওকে ধরতে আসছে, আমাকে এখান থেকে পালাতে হবে। সে জানালা দিয়ে উড়ে বাইরে চলে যায়। সুমিত্রা হাসে। ভালোই হয়েছে, ও পালিয়েছে, এখন আমার কাজ আরো সহজ হবে। সে জানালা বন্ধ করে দেয়। জ্যোতি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সুমিত্রা মৃদু কণ্ঠে বলে, ওহো, ঘুমোচ্ছ মেয়ে? ঘুমাও, ভালো করে ঘুমাও, এটাই তোমার শেষ শান্তির ঘুম।
তখনই রবি ঘরে ঢোকে আর সুমিত্রাকে বলে, বলুন তাই, এখন কি করতে হবে? কিছু না, তুমি এখানেই বসে থাকো। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। তুমি ভেতর থেকে কাঁটা লাগিয়ে দিও। সকাল হলেই দেখো কিভাবে সবাইকে ভুল বুঝিয়ে দিই। রবি ভেতর থেকে কাঁটা লাগিয়ে দেয়। ভোরের প্রথম আলো ফুটতেই সুমিত্রা চিৎকার শুরু করে। ভাইয়া, ও ভাইয়া, কোথায় আপনি? ও গ্রামবাসী, সবাই দেখো কি হচ্ছে এখানে, তাড়াতাড়ি এসো। রঘু দৌড়ে আসে। কি হয়েছে সুমিত্রা, এত চিৎকার করছো কেন? ভাইয়া, জ্যোতি তো আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। আমাদের আর কারো সামনে মুখ দেখানোর যোগ্য রাখেনি সে। তুমি এসব কি বলছো? সে ঘরের ভেতর তাকায়। দরজা ভেতর থেকে বন্ধ, আর ভেতর থেকে একজন ছেলের আওয়াজ ভেসে আসছে। রঘু অবিশ্বাসের সুরে বলে, না, এটা হতে পারে না। সে কোনো ছেলের সঙ্গে কিভাবে থাকতে পারে? সে জোরে জোরে দরজা পেটাতে শুরু করে। শব্দে জ্যোতির ঘুম ভেঙে যায়। জ্যোতি চমকে উঠে বলে, তুমি কে আর আমার ঘরে কি করছো? ঠিক তখনই রঘু দরজা ভেঙে ভেতরে ঢুকে পারে। তুমি এটা কি করছো? তুমি তো আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে। একটা ছেলের সঙ্গে রাত কাটালে। বাবা, আমি ওকে চিনিও না, আর সে কখন আমার ঘরে এলো আমি কিছুই জানি না। চিনো না? তাই নাকি? এক ঘরে আছো, দরজায় কাঁটা লাগানো? ছি ছি। ভাইয়া, এ তো আমাদের একেবারে মুখ পুড়িয়ে দিল। কারো সামনে মুখ দেখানোর মতো রাখেনি। পিসি, আপনি এমন বলছেন কেন? আমি কিছুই করিনি। আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু করিনি। এমন সময় গ্রামের লোকজন জড়ো হয়ে যায়। একজন বলে, কি হয়েছে রঘু, এত চিৎকার কেন? আর তোমার মেয়ের ঘরে এই রবি কি করছে? আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি, তাই জ্যোতি আমাকে ডেকেছিল। আমি তার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। হায় রে রঘু, কি শিক্ষা দিয়েছ মেয়েকে? বিয়ের আগেই ছেলেকে বাড়িতে ডাকে। এই রবি তো ১ নম্বরের চোর। চোর! এমন চরিত্রহীন মেয়েকে আমাদের গ্রামে থাকতে দেওয়া উচিত নয়। রঘু রাগে অন্ধ হয়ে রবি আর জ্যোতিকে মারতে শুরু করে। তারপর জ্যোতিকে টেনে বাড়ির বাইরে বের করে দেয়। আজ থেকে আর কখনো আমার বাড়িতে পা রাখবে না। জ্যোতি মাটিতে পড়ে কাঁদতে কাঁদতে বোঝে, না বাবা, এমন করবেন না। আমি কোথায় যাব? ভগবানের দোহাই, আমাকে বের করে দেবেন না। যাও, কোথাও গিয়ে নদী নালায় ডুবে মরো, আমার তাতে কিছু যায় আসে না। আমি ভাবব আমার স্ত্রী মারা গেছে, আর তার সঙ্গে তুমিও মরে গেছো। এই বলে সে সুমিত্রার হাত ধরে ঘরের ভেতরে চলে যায়। গ্রামের লোকজন জ্যোতির দিকে রাগে ফুঁসতে থাকে। এই মেয়েকে পাথর ছুঁড়ে মারো, এ আমাদের গ্রামে থাকার যোগ্য নয়। হ্যাঁ, ঠিক বলেছ, মারো মারো ওকে। এর জন্য আমাদের গ্রামের অন্য বৌঝিরাও নষ্ট হয়ে যাবে। মারো! সবাই মিলে জ্যোতির দিকে পাথর ছুঁড়তে শুরু করে। দূরে একটি গাছের ডালে বসে সূর্য সবকিছু দেখে। তার চোখে জল এসে যায়। সে উড়ে এসে জ্যোতির কাছে বসে। জ্যোতি কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার কাছে এলে? আমি ভেবেছিলাম গ্রামের লোকদের মতো তুমিও আমাকে ছেড়ে চলে যাবে। সে কষ্টে উঠে দাঁড়ায়। আহত শরীরে সূর্যকে নিয়ে ঘন জঙ্গলের দিকে হাঁটতে থাকে। একটা গাছের নিচে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই ভুল করিনি, তবুও গ্রামের সবাই পিসির কথায় আমাকে অপমান করে গ্রাম থেকে বের করে দিল। আমি জানি এই সব ষড়যন্ত্র আমার পিসিরই কাজ, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে না। সূর্যের চোখ থেকেও অশ্রু গড়িয়ে পড়ে। জ্যোতি অবাক হয়ে বলে, তোমার চোখে এত জল কেন? তুমি সবসময় কাঁদো কেন? তোমার চেয়ে বেশি কষ্ট তো আমার ওপর। কিন্তু দেখো, তবুও আমি তোমার মতো এত কাঁদি না। নিশ্চয়ই তোমার ভেতরেও কোনো বড় কষ্ট লুকিয়ে আছে। বলো না, কি হয়েছে? তোমার কোনো কষ্ট আছে? আমাকে বলো। হ্যাঁ, আমি খুব বড় বিপদে আছি, আর আমার কারো সাহায্য দরকার। তুমি কথা বলছো? তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কারণ আমি আসলে কোনো সাধারণ চিল নই। কিন্তু আমি তোমাকে সব বলতে পারবো না। যদি বেশি কিছু বলে ফেলি তবে সঙ্গে সঙ্গেই আমি মারা যাব। তোমাকেই আমার রহস্য খুঁজে বের করতে হবে।
ঠিক আছে, আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্ত করব। আমার জীবনে এখন আর কোনো উদ্দেশ্য নেই। গ্রামের লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে। অন্তত তোমার উপকারটা তো করতে পারি। আমি নিজেই খুঁজে বের করব তোমার রহস্য। ততক্ষণ তুমি এখানেই থাকো। আমি একজন সাধু বাবাকে চিনি, তিনি নিশ্চয়ই বলতে পারবেন তোমার সঙ্গে কি হয়েছে। এই বলে জ্যোতি সূর্যকে গাছের নিচে রেখে ঘন জঙ্গলের দিকে রওনা দেয়। কিছু দূরে একটি ঝোপড়িতে পৌঁছে সে ভেতরে যায়। সাধু বলেন, এসো মা, বলো কি করণে এলে? জ্যোতি হাত জোড় করে বলে, সাধু মহারাজ, আমার সঙ্গে একটি চিল থাকে। সে খুব কষ্টে আছে, সব সময় কাঁদে। আমি তার রহস্য জানতে চাই। সাধু গভীরভাবে চোখ বন্ধ করে ধ্যান করেন। তারপর বলেন, সে কোনো চিল নয়, সে একজন কাঠুরে, যাকে রাজকুমারী সোমমা নিজের অহংকারের কারণে চিলে পরিণত করেছে। কি, রাজকুমারী? তিনি তো ভীষণ অহংকারী। এখন কি করব? তাকে আবার মানুষ বানানোর উপায় কি? রাজকুমারী সোমমাই তাকে আবার মানুষ বানাতে পারে, কিন্তু সে সহজে তোমার কথা শুনবে না। সে অত্যন্ত অহংকারী। তাহলে আমি রাজপ্রাসাদে গিয়ে তাকে কিভাবে নিয়ে আসব? সে তো আমাকে বাঁচতে দেবে না। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। তিনি তার ঝোলার ভেতর থেকে একটি লাল গোলাপ বের করে জ্যোতির হাতে দেন। জ্যোতি জিজ্ঞেস করে, এই ফুল দিয়ে আমি কি করব, সাধু মহারাজ? এই ফুলটি সঙ্গে রাখো। তুমি যখনই রাজপ্রাসাদে প্রবেশ করবে, এই ফুল তোমার খুব কাজে লাগবে। ঠিক আছে, আমি এখনই রওনা দিচ্ছি। জ্যোতি লাল গোলাপটি হাতে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। যাই হোক না কেন, সূর্য, আমি তোমাকে আবার মানিয়েই ছাড়ব। সে প্রাসাদের ফুটকে পৌঁছতেই হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে। সামনের সব সৈন্য একে একে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্যোতি অবাক হয়ে বলে, এ কি, এরা তো আমাকে আটকানোর আগেই অজ্ঞান হয়ে গেল। আচ্ছা, ভালোই হয়েছে, আমাকে দ্রুত ভেতরে ঢুকতে হবে। সে ভেতরে প্রবেশ করতেই চারপাশে সৈন্য, দাসী সবাই একে একে অজ্ঞান হয়ে পড়তে থাকে। এমনকি রাজা রানীও সিংহাসনে বসে থাকতে থাকতে অচেতন হয়ে যান। ঠিক তখনই রাজকুমারী সোমমা দরবারে এসে উপস্থিত হয়। সে বিস্মিত হয়ে বলে, এ কি হয়েছে? আমার রাজদরবারের সবাই অজ্ঞান পড়ে আছে, বাইরের সৈনীরা, আর এখানে আমার মা বাবাও আছে। তন, তুমি কি করেছ? সবাই কেন অজ্ঞান হয়ে গেল? তাড়াতাড়ি বলো। বুঝতে পারছি, সাধু মহারাজ যে ফুলটা দিয়েছিলেন, নিশ্চয়ই তার প্রভাবে সবাই অজ্ঞান হচ্ছে। ভালোই হয়েছে। রাজকুমারী, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। একজন সাধারণ মেয়ে হয়ে তুমি রাজকুমারীকে হুমকি দিচ্ছ? এখান থেকে চলে যাও, তুমি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। জ্যোতি কোনো কথা না বলে লাল গোলাপটি রাজকুমারীর সামনে ধরে। সঙ্গে সঙ্গে সৌম্যার চোখে এক অদ্ভুত মোহ নেমে আসে। সে শান্ত হয়ে যায়। ঠিক আছে, বলো কোথায় যেতে হবে? আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। আমার পেছন পেছন চলো। আমি যেখানে যাব, তোমাকে সেখানেই আমার পেছনে আসতে হবে। রাজকুমারী মহাবিষ্টের মতো জ্যোতির পেছনে হাঁটতে শুরু করে। হ্যাঁ, আমি তোমার পেছনেই চড়ব। জ্যোতি মহাবিষ্ট রাজকুমারী সৌম্যাকে নিয়ে পুকুরের ধারে এসে পৌঁছায়। সেখানে সূর্য বসেছিল। ঠিক তখনই সাধু মহারাজও সেখানে আবির্ভূত হন। জ্যোতি হাত জোড় করে বলে, সাধু মহারাজ, আপনার কথা মতো আমি রাজকুমারীকে মোহিত করে এখানে নিয়ে এসেছি। এখন আমাকে কি করতে হবে? ফুলটা আবার তার নাকে ধরাও, তাহলেই তার মোহ ভেঙে যাবে। জ্যোতি লাল গোলাপটি আবার রাজকুমারীর নাকের কাছে ধরে। সঙ্গে সঙ্গে সৌম্যার মোহ কেটে যায়। সে চমকে উঠে বলে, এ কি, তুমি আমাকে এখানে কেন এনেছ? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। রাজকুমারী, আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই। তুমি শুধু সূর্যকে তার আসল রূপ ফিরিয়ে দাও। তুমি কি আমাকে বোকা ভাবছ? আমি কখনোই তাকে তার আসল রূপে ফিরিয়ে আনব না। সে আমাকে প্রত্যাখ্যান করেছিল, তার শাস্তি তো তাকে পেতেই হবে। ঠিক তখনই সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সৌম্যার শরীর জ্বলতে শুরু করে। সৌম্যা আতঙ্কে চিৎকার করে ওঠে, আরে এ কি, আমার শরীর সোনায় পরিণত হচ্ছে কেন? আমাকে ছেড়ে দাও।
তোমরা ঠিক করছো না। সাধু, আমি তোমাকে শাস্তি দেব। তুমি কিছুই করতে পারবে না। যতক্ষণ না তুমি সূর্যকে আগের রূপে ফিরিয়ে দাও, ততক্ষণ তুমি ধীরে ধীরে সম্পূর্ণ সোনার মূর্তিতে পরিণত হবে। না, আমি সোনার মূর্তি হতে চাই না। আমি তাকে ঠিক করে দিচ্ছি, শুধু আমাকে বাঁচাও। তাহলে দ্রুত তাকে আগের রূপে ফিরিয়ে দাও। সোম্মা ভয়ে কাঁপতে কাঁপতে মন্ত্র পাঠ করতে শুরু করে। চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে চিলের রূপ মিলিয়ে যায়, আর সূর্য আবার মানুষের রূপ ধারণ করে। সূর্য নিজের হাত পা দেখে অবাক হয়ে বলে, এটা কি সত্যি? আমি আবার মানুষ হয়ে গেছি। আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি তো মুক্তি পেয়েছ, কিন্তু এই অহংকারী রাজকুমারী তার অহংকারের শাস্তি অবশ্যই পাবে। সে সম্পূর্ণ সোনার মূর্তিতে পরিণত হয়ে এই মাটির ভেতরেই ডুবে যাবে। সোম্মার শরীর ধীরে ধীরে সম্পূর্ণ সোনায় পরিণত হতে থাকে। তারপর রাজকুমারী উপলব্ধি করে যে অন্যের সাথে খারাপ আচরণ করার দাম কি হয়। সে কাঁদতে কাঁদতে বলছে, না, এমন করো না। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না সাধু মহারাজ, এমন করবেন না। যদি আমি যা করেছি ওর সঙ্গে তাই করা হয়, তাহলে আমার আর তার মধ্যে কি পার্থক্য থাকবে? এভাবে করবেন না। ভগবানের জন্য আমি রাজকুমারী সৌম্যাকে ক্ষমা করি। আমি তোমাকেও ক্ষমা করি। তোমরা এটি করো। ঠিক আছে, তোমার ইচ্ছে মতো। তারপর সাধু আবার মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং রাজকুমারী সৌম্যার সব শাস্তি দূর হয়। সূর্য আর জ্যোতি একসাথে দাঁড়ায়, চারপাশে আলো ছড়িয়ে পড়ে এবং সাধু মহারাজ চলে যান। সৌম্যা কাঁদতে কাঁদতে সূর্যের দিকে তাকিয়ে বলে, মাফ করো আমাকে সূর্য, আজ তোমার জন্যই আমি নিরাপদ আছি। না হলে আমি সম্পূর্ণ সোনার মূর্তিতে পরিণত হয়ে যেতাম। আমি তোমার স্ত্রী হতে চাই, তোমার সেবা করতে চাই, তোমার স্ত্রী হয়ে। না, আমি তোমাকে কখনো স্ত্রী বানাতে পারবো না। আমি আগে থেকেই ঠিক করেছি আমার স্ত্রী কে হবে, আর সে হলো জ্যোতি, যে সবসময় আমার পাশে ছিল। আমি বাকি জীবনও শুধু তার সঙ্গে কাটাতে চাই। ঠিক আছে সূর্য, আমি তোমার ভালোবাসার সঙ্গে আমার জীবন কাটাতে প্রস্তুত। আমি বুঝতে পেরেছি, যাকে আমরা ভালোবাসি তাকে সুখী দেখতে হবে, জোর করে নিজের কৃপায় রাখতে নয়। এখন তুমি যাও। আমার প্রার্থনা হলো তোমাদের সম্পর্ক চিরকাল সুস্থ ও মজবুত থাকুক। তারপর সৌম্য সেখান থেকে চলে যায়, আর সূর্য জ্যোতিকে নিয়ে রবির বাড়িতে যায়। তোমরা কারা? এখানে কি করছো? বলো, তুমি জ্যোতির সাথে এমন কেন করেছো বলো? আমি জানি সবকিছু তার মাসি করেছে। তোমাকে এগুলো সবার সামনে স্বীকার করতে হবে। চলো আমার সাথে। যা কিছুই হোক না কেন, আমি তোমার সঙ্গে যাব না। তখন সূর্য রাগে উত্তেজিত হয়ে রবিকে মারধর করে। রবি গুরুতর আহত হয়। সূর্য রবিকে ধরে টানতে টানতে গ্রামের চৌপালে নিয়ে আসে। সেখানে গ্রামবাসী একত্রিত হয়। রবি দৃঢ় কণ্ঠে বলে, আমি এখানে এসেছি আপনাদের সত্য জানাতে। আমি জ্যোতির প্রেমিক, আর এখানে আপনাদের সামনে আসা ঠিক এই কারণে। জ্যোতির খ্যাতি নষ্ট করার জন্য নাটক করা হয়েছিল, আর এটা করার নির্দেশ দিয়েছিল জ্যোতিরই পিসি সুমিত্রা। সবাই এটি শুনে অবাক হয়ে যায়। পায়ের তলে মাটি যেন খসখসে কেঁপে ওঠে। দূরে রঘুও সব শুনে ফেলে। রঘু ভয়াবহ বলে, ঠিক আছে, তাহলে আমার বোনই এটা করেছে। ঠিক সেই সময় সুমিত্রা উপস্থিত হয়। রঘুর চোখ সুমিত্রার উপর স্থির হয়। সে ধরতে চেষ্টা করে। রঘু জোর গলায় বলে, বলতো, যা রবি বলছে তা সত্যি? তুমি কি তাকে বলেছিলে আমার কন্যাকে কলঙ্কিত করতে? না না, আমি কিছুই করিনি। সে মিথ্যা বলছে, আমাকে ফাঁসাতে চাইছে। আমি মিথ্যা বলছি না। আমার কাছে আছে সেই ধন যা তোমরা আমাকে দিয়েছিল। আমি নাটক করার জন্য পেয়েছিলাম, এবং পরে তোমাদের ভাগের জমিরও অংশ আমাকে দেওয়া হতো। রবি তার পকেট থেকে কয়েকটি রূপার কয়েন বের করে দেখায়। সুমিত্রা চমকে ওঠে। রঘু বলে, হ্যাঁ, এই কয়েনগুলো তো ঠিক সেই রূপার কয়েন যা তুমি কাল শেঠের বাড়ি থেকে এনেছিলে। অর্থাৎ সত্যি বলছে রবি। তোমার লজ্জা নেই? তুমি কি আমার কন্যাকে এভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছো?
ভাইয়া আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। আমি এটা করতে চাইনি, কিন্তু আমি ধনের লোভে পড়ে গিয়েছিলাম। যদি আপনাকে ধন প্রয়োজন হতো আমি খুশি খুশি দিতাম, আমার কিছুই প্রয়োজন ছিল না। কিন্তু আপনি আমার সম্মান এভাবে ভেঙে দিতে পারেন না। সত্যি আপনি খুবই নীচ হয়ে গেছেন। ওই চিল যে ছিল সেটি আমি ছিলাম। আমার উপর জাদু করা হয়েছিল, তাই আমি চিলের রূপে ছিলাম। এই কারণে আমি তোমার পিছনে গিয়ে তোমার সমস্ত সত্য জানতাম। আর যখন আমি আবার মানুষ হলাম, তোমার শাস্তি হয়ে গেল। এবার আমি জ্যোতির সঙ্গে বিবাহ করতে চাই, তাকে আমার স্ত্রী বানাতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ ছেলে, তুমি আমার কন্যার সম্মান বাঁচিয়েছ। আর তুমি তার সঙ্গে বিবাহ করতে চাও? আমি কি ধরনের বাবা যিনি নিজের কন্যার প্রতি খেয়াল রাখি না? আজ তোমার কারণে আমি আমার কন্যার সত্যি জানলাম, আর তার বোনেরও। ছি 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 সুমিত্রা, তুমি এটা কিভাবে করতে পারলে? একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে কলঙ্কিত করা, তোমার লজ্জা নেই? কতটা নীচ! ভাইয়া আমাকে ক্ষমা করো। সুমিত্রা, এখান থেকে চলে যাও। আজ থেকে আর কখনো আমার বাড়িতে আসো না। আর এই অভিশপ্ত চেহারা কখনো আমার চোখের সামনে দেখিও না। তোমার জন্য আমি যা করেছি, এত ভালোবাসা, মর্যাদা, সম্মান সবই দিয়ে দিয়েছি। আর তুমি আমার কন্যাকে ধ্বংস করার চিন্তা করেছ। রঘু সুমিত্রাকে ধরে গ্রাম থেকে বের করে দেয়। এরপর সে তার কন্যার বিবাহ সূর্যের সঙ্গে সম্পন্ন করে। এরপর সূর্য ও জ্যোতি একসাথে সুখে সুখে জীবন কাটাতে শুরু করে।